হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 17 ফেব্রুয়ারি 2025 থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। এ বি ও সি একটি কাজ যথাক্রমে 15 দিনে, 30 দিনে ও 40 দিনে করতে পারে। এ প্রথম দিন কাজ করলো, এ ও বি দ্বিতীয় দিন কাজ করলো এবং এ ও সি তৃতীয় দিন কাজ করলো। এইভাবে কাজটি শেষ পর্যন্ত চলতে থাকলো। তাহলে কতদিনে কাজটি শেষ হবে? কি বলছে দেখো, এ কাজ করেছে প্রথম দিন, মানে এ একা কাজ করলো। এ আর বি দুজন মিলে কাজ করলো হচ্ছে দ্বিতীয় দিন, আর এ আর সি কাজ করলো তৃতীয় দিন। আচ্ছা, আবার কি বলেছে, এ বি ও সি তারা প্রত্যেকে কাজটি এ করে 15 দিনে, বি করে 30 দিনে আর সি করে 40 দিনে। আচ্ছা, তাহলে এ কাজটা করে কত দিনে? একা 15 দিনে। বি একা কাজটা কত দিনে করে? 30 দিনে। আর সি একা কাজটা কত দিনে করে? 40 দিন। আচ্ছা, মোট কাজটা আমি ধরবো কত? মোট কাজটা ধরবো এই 15, 30 আর 40 এর লসাগু। সেটা কত? 15, 30 আর 40 এর লসাগু করলে হয় 120। আচ্ছা, তার মানে কি মোট কাজটা হচ্ছে 120। তার মানে এ 15 দিনে করে 120টা কাজ, বি 30 দিনে করে 120টা কাজ, আর সি একা 40 দিনে করে 120টা কাজ। তাহলে এ যদি 15 দিনে 120টা কাজ করে, তাহলে এ একদিনে কতটা করবে? 15 দিনে করে 120টা কাজ, তাহলে একদিনে কতটা করবে? 120/15টা মানে 8টা কাজ। আচ্ছা, একই রকম করে বি 30 দিনে করছে 120টা কাজ, তাহলে বি একদিনে কতটা করবে? 30 দিনে 120টা করলে একদিনে কতটা করবে? 120/30 মানে বি একদিনে করবে 4টে কাজ। আর একই রকম করে সি একদিনে কতটা করবে? 40 দিনে করছে 120টা কাজ, তাহলে একদিনে কতটা কাজ করবে? 120/40 মানে 3টে কাজ করবে সি একদিনে। তাহলে এ একদিনে করছে 8টা কাজ, বি একদিনে করছে 4টে কাজ, সি একদিনে করছে 3টে কাজ। এইবারে অঙ্কে আসি। কি বলছে দেখো, এ প্রথম দিন কাজ করলো, তাহলে এ প্রথম দিনে কতটা কাজ করবে? প্রথম দিন মানে একদিন কাজ করলো, তাহলে এ তো একদিনে 8টা কাজ করে, তাহলে এ প্রথম দিনে কতগুলো কাজ করবে? 8টা কাজ করলো। আচ্ছা, তারপরে দেখো এ ও বি দ্বিতীয় দিনে, তাহলে এ আর বি মিলে একদিনে কতটা করে? এ একদিনে করে 8টা কাজ, বি একদিনে করে 4টে কাজ, তাহলে এ আর বি মিলে একদিনে কতটা কাজ করবে? 8 আর 4 এর যোগ মানে 12টা কাজ। তার মানে এ আর বি মিলে দ্বিতীয় দিনে কতগুলো কাজ হচ্ছে? দ্বিতীয় দিনে কাজ হচ্ছে 12টা কাজ। আচ্ছা, তারপরে তৃতীয় দিনে কে কাজ করছে? এ আর সি। এ একদিনে করছে 8টা কাজ, সি একদিনে করছে 3টে কাজ, তাহলে এ আর সি মিলে একদিনে কতটা কাজ করছে? 8 আর 3 এর যোগ মানে 11টা। তাহলে এ আর সি মিলে তৃতীয় দিনে কতগুলো কাজ করছে? 11টা। তাহলে এই প্রসেসটা কন্টিনিউ চলছে, তাই এখানে বলেছে এইভাবে কাজটি শেষ পর্যন্ত চলতে থাকলো। তাহলে দেখো, এ প্রথম দিনে করছে 8টা কাজ, এ আর বি মিলে দ্বিতীয় দিনে করছে 12টা কাজ, আর এ আর সি মিলে তৃতীয় দিনে করছে 11টা কাজ। তাহলে এরা তিনজন মিলে 3 দিনে কতগুলো কাজ করছে? এই টোটাল প্রসেসটা যদি চলে, তাহলে 8 যোগ 12, প্রথম দিন 8টা, দ্বিতীয় দিন 12টা, তৃতীয় দিন 11টা, মানে কতগুলো হলো? 8 আর 12 20 আর 11 31টা কাজ। তাহলে এইভাবে কতগুলো প্রসেস চলছে? 3 দিনে হলো 31টা কাজ। তাহলে আরো 3 দিনে মানে, আচ্ছা টোটাল কাজ কতগুলো? টোটাল কাজ হচ্ছে 120টা। তাহলে 120-র কাছে আমাকে যেতে হবে। তাহলে আরো 3 দিনে মানে 6 দিন হলে কতগুলো কাজ হবে? আরো 31টা, মানে 31 গুণ 2, মানে কতগুলো? 62টা। আরো 3 দিন মানে 9 দিনে কতগুলো কাজ হবে? 31 গুণ 3 মানে 93টা। আমি যদি দেখো আরো 3 দিন ধরে মানে 12 দিন করি, তাহলে 31 গুণ 4 করলে দেখো 120-র থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি অত দূর নেবো না। তাহলে 9 দিনে কতগুলো কাজ হলো? 93টা। আচ্ছা, তার পরের দিন মানে ওটা আবার প্রথম দিন হবে, সেদিন কে কাজ করবে? এ একা, মানে কতগুলো কাজ করবে? 8টা। তাহলে দশম দিনে আরো কতগুলো কাজ হলো? আরো 8টা কাজ হলো, মানে কতগুলো কাজ হয়ে গেল? 93 আর 8 যোগ করলে 101। তাহলে আরো লাগবে। তাহলে তারপরের দ্বিতীয় দিনে মানে 11তম দিনে আরো কতগুলো কাজ হলো? 12টা কাজ, মানে 11তম দিনে আরো কতগুলো কাজ হলো? 12টা। তাহলে এখানে হয়ে গেল 93 আর 8 101, আরো 12টা করলে হলো 113। তার মানে 11 দিনে মোট কতগুলো কাজ হয়ে গেল? 113টা কাজ। আর বাকি আছে কটা? টোটাল কাজ 120টা, 113টা হয়ে গেল, মানে বাকি আছে 7টা কাজ। সেটা 12তম দিন, মানে এই সার্কেলের তৃতীয় দিনে দেখো, তৃতীয় দিনে হচ্ছে একদিনে কাজ হয় 11টা। তাহলে আমার 7টা কাজ পড়ে রয়েছে। তাহলে তৃতীয় দিনে 11টা কাজ হয় একদিনে, তাহলে 7টা কাজ হবে কত দিনে? 7/11 দিনে। মানে এই 7টা কাজ করতে আর কতদিন টাইম লাগবে? আর 7/11 দিন টাইম লাগবে। তাহলে টোটাল টাইম কত লাগলো? আগে 11 দিন লাগলো, তারপরে লাস্টের 7টা কাজ করতে 7/11 দিন টাইম লাগলো। তাহলে টোটাল কত? 11 প্লাস আরো 7/11, মানে 11 পূর্ণ 7 এর 11। অপশন এ আছে দেখো। তারপরেরটা, তো অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে?
আচ্ছা কি বলছে দেখো, একটি সিনেমার টিকিটের আসল দাম ও বৃদ্ধি পাওয়া দামের অনুপাত 10:13, মানে আগে যদি 10 টাকা দাম হয় এখন বৃদ্ধি পেয়ে দাম হয়েছে 13 টাকা। কি বলছে দেখো, যদি সিনেমার টিকিটের আসল দাম 250 টাকা হয় এবং মোট 3600টি টিকিট বিক্রি হয়, যেখানে সিনেমা হলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 3600 জন, তাহলে এই সিনেমা হলের আয় কত টাকা বৃদ্ধি পাবে? আচ্ছা মোট টিকিট বিক্রি হচ্ছে 3600টা, এটা না, এটা কোনো কাজে লাগবে না, মোট সিনেমা হলের ধারণ ক্ষমতা বা কিছু, এটা কোনো কাজে লাগবে না, হ্যাঁ। তাহলে দেখো একটা টিকিটের দাম 250 টাকা, তাহলে 3600টা টিকিট বিক্রি হচ্ছে, মানে কত টাকার টিকিট বিক্রি হচ্ছে? 3600 গুণ 250, এত টাকার টিকিট বিক্রি হচ্ছে। আচ্ছা এখন কি বলছে, তাহলে ওই সিনেমা হলের আয় কত টাকা বৃদ্ধি পাবে? আচ্ছা এটা আগে বিক্রি হতো, ঠিক আছে, আগে এত টাকার টিকিট বিক্রি হতো। এখন দেখো, আগে যদি 10 টাকার টিকিট, মানে আগে 10 টাকার যদি যে দামটা ছিল, এখন সেটা হয়ে গেছে 13 টাকা। তার মানে দেখো আগে 10 টাকাটা এটা কত টাকার সমান হচ্ছে? এই যে এত টাকার সমান হচ্ছে, 3600 ইন্টু 250 টাকার সমান হচ্ছে। তাহলে আগের 1 টাকাটা কত টাকার সমান হচ্ছে? 3600 ইন্টু 250/10। এখন তাহলে কত টাকা হয়ে গেছে? 10 টাকাটা 13 টাকা হয়ে গেছে। তাহলে 13 টাকাটা কত টাকার সমান হবে? 3600 ইন্টু 250 ইন্টু 13 ডিভাইডেড বাই 10। তার মানে এখন হলের আয় হবে এত টাকা। আচ্ছা কত বৃদ্ধি পেয়েছে দেখো, আগে 10-এ আমার বৃদ্ধি পেয়েছে কত? 3 বৃদ্ধি পেয়েছে, 10-এর থেকে 13 হয়েছে, মানে কত বৃদ্ধি পেয়েছে? 3। তাহলে 13টা আমার বের করার দরকার নেই, আমি 3টে বের করি, কারণ কত আয় বৃদ্ধি পেয়েছে সেটা। তাহলে 3টা কার সমান হবে? এখানে একটা হবে না, এখানে 3 হবে। তাহলে এই শূন্য যদি কেটে যায় তাহলে কত হয়? 3600 আর 75, মানে 36 গুণ যদি আমি 75 করি কত হয়? 5 6 30 শূন্য, হাতে 3, 3 5 15 3 18 গুণ 6 7 42 2, হাতে 4, 3 7 21 4 25, তাহলে শূন্য, 8 2 10 শূন্য, হাতে 1, 5 4 6 7 2, মানে 2 7 0 0, তারপরে আরো দুটো শূন্য, 2,70,000 টাকা, মানে অপশন ডি হবে। আচ্ছা তারপরেরটা কি বলছে দেখো, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরের সমানুপাতিক। আচ্ছা বলকে কি দিয়ে লেখে? বলকে দেখো আমরা জানি এফ দিয়ে লেখে। আর ভরকে কি দিয়ে লেখে? ভরকে লেখে হচ্ছে এম দিয়ে, ঠিক আছে। এফ মানে হচ্ছে ফোর্স, তাই এফ, আর ভরকে মাস মানে এম দিয়ে লেখে। তাহলে কি বলছে, প্রযুক্ত বল বস্তুটির ভরের সমানুপাতিক, মানে কি বলছে, এফ ভ্যারিজেস এ। আচ্ছা তাহলে এই ভ্যারিজেসটাকে তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, মানে এফ সমান সমান, ও সরি এ লিখলাম, এটা এম হবে, হ্যাঁ। এ এফ সমান সমান তাহলে কি হয়, কোন একটা ধ্রুবক দিয়ে, মানে আমি এখানে এ দিয়ে গুণ করছি, দেখো এ দিয়েই গুণ করে, তোমরা বিজ্ঞানে পড়েছো এফ ইজিক্যাল টু এম এ, তাই এখানে এ দিয়ে গুণ করলাম, এখানে ধ্রুবকটাকে আমি ধরলাম এ। এবার কি বলছে দেখো, যদি বা কে ধরতে পারে, যা খুশি ধরতে পারে, এখানে কে ধরলাম, অত এ ধরার দরকার নেই, আমি কে ধরলাম, কে ইজিক্যাল টু, যেখানে কে এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। কি বলছে দেখো, যদি 10 নিউটন বল 2 কেজি ভরের কোনো বস্তুকে সরাতে প্রয়োগ করা হয়, তাহলে 10 নিউটন বল মানে কি, মানে এফ এর মান হচ্ছে 10 আর এম এর মান হচ্ছে 2। তাহলে এখানে বসিয়ে দিই এফ সমান সমান 10 বসাই, কে এর জায়গায় কে এর মানটা বের করব, কে ইন্টু এম এর জায়গায় 2 বসাই, তাহলে কে সমান সমান কত হবে? 5 হবে। 10/2 করলে 5 হয়। এবার কি বলেছে, তাহলে 5 কেজি ভরের বস্তুকে সরানোর জন্য কত নিউটন বল প্রয়োগ করতে হবে, মানে এম এর মান হবে 5। কি ছিল, এফ ইজিক্যাল টু ছিল কে এম, এফ এর মানটা আমাকে বের করতে বলেছে, তাহলে এফ সমান সমান কি হবে, কে ইন্টু এম, কে এর মান কত? 5। আর কত কিলো ভরের বস্তুকে সরাচ্ছে? 5 কেজি, মানে এম এর মান আমি 5 বসাবো, তাহলে কত হয়? 25। তাহলে কত নিউটন 5 কেজি ভরের বস্তুকে সরানোর জন্য কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 25 নিউটন, মানে অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, একটি প্লাটিনামের আংটির মুদ্রিত মূল্য 52,300 টাকা, এটিকে পরপর দুবার যথাক্রমে 20% ও 4% ছাড় দিয়ে বিক্রি করা হয়, তাহলে আংটিটির বিক্রয় মূল্য কত? আচ্ছা দেখো, পরপর 20% আর 4% ছাড় দিয়েছে, তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? হবে কত? 20 যোগ 4 মাইনাস 20 ইন্টু 4 ডিভাইডেড বাই 100। আচ্ছা সমান সমান কি হবে, 20 আর 4 যোগ করলে 24 মাইনাস একটা শূন্য কাটলো, তাহলে 4 দুগুণে 8/10, 8/10 মানে কত? 8/10 মানে আমি কি লিখতে পারি, 0.8 হয় ভাগ করলে, তাহলে এটা কত হবে? 23.2। তাহলে এই দুটো ছাড়ের সমতুল্য ছাড় কত? 23.2%, মানে দুটো ছাড়ের বদলে যদি একটা ছাড় দিত তাহলে হতো সেটা 23.2%। তাহলে ছাড় দিয়ে বিক্রি করা হলে আংটিটির বিক্রয় মূল্য কত? তাহলে দেখো 23.2% ছাড় দিয়েছে, মানে বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে, এই 52,300 টাকার কত পার্সেন্ট হয়ে যাবে, ছাড় দিয়েছে এত, তাহলে হবে কত? তাহলে বিক্রয় মূল্যটা হবে 100 মাইনাস 23.2। এটা করলে কত হয়? এটা করলে দেখো হয় 76.8 হবে। তাহলে এর এই 52,300 টাকার কত পার্সেন্ট হবে বিক্রয় মূল্যটা? 76.8%, মানে এত ডিভাইডেড বাই 100, এত টাকা। আচ্ছা পয়েন্টটা তুলে দিলাম, তাহলে এখানে গুণ আর একটা শূন্য আসবে। আচ্ছা এই দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দিলাম, আর কিছু কাটা যাবে না, এবার তো গুণ করতে হবে। আচ্ছা গুণ করি, গুণটা একটু বড় হবে, 523 গুণ 768,
গুণ করলে কত 3 8 24 4 হাতে 2 8 2 16 2 18 8 হাতে 1 5 8 40 রাখে 41 গুণ 3 6 18 8 হাতে 1 6 2 12 একে 19 এই 13 3 হাতে 1 5 6 30 রাখে 31 গুণ 3 7 21 1 হাতে 2 7 2 14 2 16 6 হাতে 1 5 7 25 রাখে 36 তাহলে 4 8 8 16 6 হাতে 1 1 রেখে 2 3 5 রেখে 6 6 রেখে 7 4 11 1 হাতে 1 6 রেখে 7 3 10 হাতে 1 4 এত এর তলায় বাই 10 ছিল মানে কত হবে 10 দিয়ে ভাগ করলে এখানে একটা পয়েন্ট হবে মানে 401666.4 আচ্ছা নিকটবর্তী পূর্ণ সংখ্যায় বলেছে তাহলে দেখো এখানে একটা অপশন রয়েছে দেখো 40166 মানে এইটাই আমার উত্তর হবে তাহলে তার আংটিটির বিক্রয় মূল্য কত হবে 40166 টাকা তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো 8651 8018 ও 7807 কে একটি সংখ্যা x দিয়ে ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে এই x এর মান কত আচ্ছা যখন এরকম বলবে না একটা সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে তখন কি করতে হয় আচ্ছা সংখ্যাগুলো আমাকে লিখে নিই 8018 আর একটা কত 7807 তখন সেক্ষেত্রে কি করতে হয় সেক্ষেত্রে এটা যদি আমি প্রথম সংখ্যা ধরি এটা দ্বিতীয় সংখ্যা ধরি এটা তৃতীয় সংখ্যা ধরি সেখানে প্রত্যেকটা সংখ্যাকে পরস্পরের থেকে বিয়োগ করতে হবে মানে আমি একবার 1 - 2 করব অথবা 2 - 1 যেটা বড় বা যেটা বড় থেকে সবসময় ছোটটা বাদ দেবো একবার 2 - 3 করব আর একবার 1 - 3 করব মানে প্রত্যেকের থেকে প্রত্যেকটাকে বাদ দেবো মানে বড়টার থেকে ছোটটাই বাদ দেবো তাহলে 1 - 2 বা 2 - 1 যদি করি তাহলে দেখো 8651 থেকে 8018 বাদ দেবো তাহলে 8651 -8018 আচ্ছা বাদ দিয়ে যেই সংখ্যাগুলো থাকবে তাদেরকে লসাগু করতে হবে যখন বলবে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে এটা করলে কত হয় 3 1 আর 1 2 3 8 ও সরি এটা 5 হবে 533 3 1 আর 1 2 3 আর 6 5 না তো 633 আচ্ছা 2 - 3 করলে কত হবে 8018 বিয়োগ 7807 তাহলে হবে 1 1 2 আচ্ছা আর একটা কত একটা প্রথমটা মাইনাস তৃতীয়টা করলে কত হবে এত মাইনাস 7807 4 1 তাহলে 4 8 তাহলে হলো কত তিনটে সংখ্যা কত কত বেরোলো 211 আচ্ছা 211টাকে আগে লিখছি 633 আর 840 এদের কি করতে হবে এদের গসাগু করতে হবে গসাগু মানে কত এদের মধ্যে কত কমন যাচ্ছে দেখো প্রত্যেকটাকেই দেখো 211 দিয়ে ভাগ করেছে তাহলে 211 দিয়ে যে ভাগ করি তাহলে কত 1 হবে 211কে দেখো 3 দিয়ে গুণ করলে 633 হয় আবার 211কে 4 দিয়ে গুণ করলে দেখো 844 হয় তাহলে আর কিছু দিয়ে যায় না মানে সবার মধ্যে কত কমন আছে 211 তাহলে এদের এদের গসাগু কত হলো 211 হলো তার মানে x এর মান কত হবে এই যেটা গসাগু সেটাই হবে x এর মান মানে কত হবে 211 অপশন সি হবে তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো এটাও ঠিক সেম অঙ্ক এত এত এতকে কোনো বৃহত্তম সংখ্যা x দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে x সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি এটাও দেখো সেম অঙ্ক তাহলে আমি সংখ্যাগুলো আগে লিখি 8 0 2 তাহলে সেম অঙ্ক দেখো দুটো এসেছিল এই শিফটে 8 6 6 7 এটাকে প্রথম সংখ্যা ধরি এটাকে দ্বিতীয় সংখ্যা ধরি এটাকে তৃতীয় কি করব একবার প্রথমটা মাইনাস দ্বিতীয়টা করব একবার দ্বিতীয়টা মাইনাস তৃতীয়টা করব একবার প্রথমটা মাইনাস তৃতীয়টা বা উল্টোটা আর কি মানে বেশিটা থেকে কমটা প্রথমটা থেকে দ্বিতীয়টা তো বাদ যাবে না এখানে দ্বিতীয়টা যেহেতু বড় তাহলে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা করি 7 8 0 7 করলে কত হয় 5 1 2 তারপরে দ্বিতীয়টা থেকে তৃতীয়টা মানে তৃতীয়টা থেকে দ্বিতীয়টা আর কি 8 6 6 7 মাইনাস 8 0 2 2 তাহলে কত হচ্ছে 5 4 6 আচ্ছা আর তৃতীয়টা থেকে প্রথমটা বাদ দিই তাহলে 8 6 6 7 মাইনাস 7 8 0 7 তাহলে হয় 0 6 8 আচ্ছা এবার কি করবো এবার এদের গসাগু করতে হবে তাহলে 215 645 আর 860 এর গসাগু করবো দেখো তিনটেকেই দেখো 215 দিয়ে ভাগ করেছে তাহলে 215 দিয়ে ভাগ করলে এখানে হবে 1 এটাকে দেখো 3 দিয়ে গুণ করলে 645 আসে এটাকে 4 দিয়ে গুণ করলে তাহলে এদের মধ্যে কমন কত 215 মানে এদের গসাগু কত হবে 215 তাহলে আমাকে কি বার করতে বলেছে x এর মান চাইনি কিন্তু বলেছে x সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত তাহলে সংখ্যাটি কত বেরোলো 215 এর অঙ্কগুলোর সমষ্টি কত 2 আর 1 এ 3 আর 5 এ 8 তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত হবে 8 হবে তারপরেরটা কি বলছে দেখো একটি চোঙের ব্যাস 6 সেমি এবং উচ্চতা 14 সেমি চোঙটির আয়তন কত ঘন সেমি তাহলে দেখো চোঙের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কয়ার এইচ যেখানে পাই এর মান কত পাই সমান সমান হচ্ছে 22/7 আর সমান সমান হচ্ছে ব্যাসার্ধ আর এইচ সমান সমান হচ্ছে উচ্চতা তাহলে এখানে দেখো ব্যাস বলে দিয়েছে তাহলে ব্যাস যদি 6 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ কমা আর সমান সমান হবে 6/2 মানে কত হবে 3 সেমি উচ্চতা এইচ এর মান বলে দিয়েছে 14 সেমি আর পায়ের মান জানে 22/7 তাহলে চোঙটির আয়তন কত হবে পাই মানে 22/7 ইনটু আর স্কয়ার মানে 3 গুণ 3 লিখি ইনটু এইচ মানে 14 এত ঘন সেমি
আচ্ছা 7 আর 14 কে কাটাকুটি করলে হয় 2, তাহলে কত হবে 22 এর সাথে 3 22 66, 66 গুণ 66 দুগুণে 132, তাহলে 132 গুণ 3, তাহলে করলে 3 দুগুণে 6, 3 ত্রিগুণে 3 কে 3, 396 বর্গ এই ঘন সেমি, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, রড নিয়ে 153টি চেয়ার বিক্রি করে 63টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার লাভের হার কত শতাংশ? আচ্ছা দেখো, তাহলে বিক্রি করেছে 153টা চেয়ার, লাভ হয়েছে 63টি চেয়ার। আমি ধরছি একটি চেয়ারের বিক্রয় মূল্য x টাকা, তাহলে 153টা চেয়ারের বিক্রয় মূল্য কত হবে 153x, 63টি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে 63x। তাহলে দেখো সে বিক্রি করেছে কত 153টা চেয়ার, মানে তার মোট বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 153x। তার লাভ হয়েছে কত 63টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান, মানে লাভ হয়েছে 63x টাকা, তাহলে লাভ সমান সমান 63x। তাহলে ক্রয় মূল্য কত মোট 153টা চেয়ারের, তাহলে ক্রয় মূল্য কি করে বের করব, বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলেই ক্রয় মূল্য বেরিয়ে যায়, মানে 153x মাইনাস 63x করলে কত হয় 90x। তাহলে লাভের হার কত, লাভের হার সমান সমান ফর্মুলা কি, লাভের হার সমান সমান লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইনটু 100%। তাহলে লাভের হার কত হবে, লাভ মানে কত 63x ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত 90x ইনটু 100%। আচ্ছা x x কেটে গেল, এই শূন্য কাটলো, 9 দিয়ে 63 কে কাটলে হয় 7, তাহলে লাভের হার কত 70%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুইজন সাইকেল আরোহী এম এবং এন একই জায়গা থেকে 1500 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকে পরস্পরের বিপরীতে যাত্রা করল। আচ্ছা মানে একটা বৃত্তাকার ট্র্যাক আছে, একজন এই বরাবর যাচ্ছে, একজন এই বরাবর যাচ্ছে, দুজনেই এই পয়েন্ট থেকে শুরু করেছে। তারপরে কি বললো দেখো, পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করলো। এম আরোহীর গতিবেগ 18 কিমি পার ঘন্টা। আচ্ছা আমি ধরছি এইটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এম এর গতিবেগ 18 আর এন এর গতিবেগ 22। তাহলে কত সেকেন্ড পর তারা মিলিত হচ্ছে, মিলিত হবে মানে দেখো এ এত দূর গেল আর এ এত দূর গেল, তার মানে এই যে তারা মিলিত হওয়া মানে তারা এই যে যতটা গেল সেই পুরোটাই হচ্ছে ট্র্যাকটার দৈর্ঘ্যটা। তা আমি ধরছি তারা, আচ্ছা তাদের গতিবেগটা কত বলেছে 18 কিমি পার ঘন্টা, এম এর গতিবেগ, এম এর গতিবেগ বলেছে 18 কিমি পার ঘন্টা। আমি এটাকে কিসে নেবো, মিটার পার সেকেন্ডে নিই। তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। কেন 5/18, কারণ কিমি থেকে যদি আমি মিটারে নিই তাহলে আমি 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টাটাকে সেকেন্ডে নিলে 3600 দিয়ে, তাহলে 1000/3600 দিয়ে গুণ করতে হবে, ওটা করলে হয় 5/18। আচ্ছা তাহলে 18 দেখো কেটে যায়, তাহলে এর গতিবেগ কত বললো 5 মিটার পার সেকেন্ড। এন এর গতিবেগ তাহলে কত, একই রকম করে 22 কিমি পার ঘন্টা বলেছিল, এটাকে মিটার পার সেকেন্ডে নিলে 5/18 দিয়ে গুণ। আচ্ছা 2 দিয়ে কাটলে 9 11, তার মানে কত বললো 55/9 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা আমাকে কি বলেছে, আমাকে বলেছে কত সেকেন্ড পর তারা মিলিত হবে। আমি ধরছি তারা টি সেকেন্ড পর মিলিত হবে, তাহলে টি সেকেন্ডে এম কিছুটা যাচ্ছে, টি সেকেন্ডে এনও কিছুটা যাচ্ছে। এম 1 সেকেন্ডে যাচ্ছে 5 মিটার, তাহলে টি সেকেন্ডে কত যাবে 5t, প্লাস এন 1 সেকেন্ডে যাচ্ছে 55/9 মিটার, তাহলে টি সেকেন্ডে কত যাবে 55t/9। এই দুটো যোগফলই কত, এম কিছুটা যাচ্ছে এন কিছুটা যাচ্ছে, এম যাচ্ছে 5t, এন যাচ্ছে এত, এই দুটো যোগফলটাই হচ্ছে টোটাল ট্র্যাকটার দৈর্ঘ্য, মানে 100 এই 1500 মিটার ইকুয়াল টু 1500। আচ্ছা এখানে লসাগু করি, লসাগু হলে 9, তাহলে 5 নং 45t যোগ 55t সমান সমান হচ্ছে 1500। তাহলে 45 আর 55 যোগ করলে হয় কত 100t সমান সমান হচ্ছে 1500। এখানে আচ্ছা 100t সমান সমান হবে 1500 গুণ 9 হবে। তাহলে দেখো এই দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, তাহলে t সমান সমান 15 গুণ 9 করলে হয় 135। তাহলে কত সেকেন্ড পর তারা মিলিত হবে 135 সেকেন্ড পর। তারপরেরটা কি বলছে দেখো, বীরের কাছে 1632 টাকা আছে, সে এই টাকাতে দুই ছেলে নিতিন এবং প্রবীণের নামে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখে। যদি নিতিন ও প্রবীণ যথাক্রমে 12 ও 13 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক, দেখো সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পায় মানে কি, নিতিন 12 বছর পরে সুদ এই মানে সুদাসল বাবদ যেই টাকাটা পাবে, প্রবীণ 13 বছর বাদে সুদাসল বাবদ সে একই টাকা পাবে। তাহলে দেখো এখানে দুজনের সময়ের তফাৎ কত 1 বছর, একজনের 12 বছর খাটছে, একজনের 13 বছর খাটছে, সময়ের তফাৎ কত 1 বছর। তো দেখো নিতিনের টাকা কম বছর খাটছে, তার মানে নিতিনকে নিশ্চয়ই বেশি টাকা দিয়েছে, আর প্রবীণের টাকা বেশি বছর খাটছে মানে প্রবীণকে নিশ্চয়ই কম টাকা দিয়েছে, তাই জন্যই তারা সমপরিমাণ টাকা পাচ্ছে। যার টাকাটা বেশি বছর খাটছে তাকে কম দিয়েছে, যার টাকাটা কম বছর খাটছে তাকে একটু বেশি দিয়েছে। কতটা বেশি দিয়েছে, এখানে দেখো যেহেতু তফাৎটা হচ্ছে 1 বছর, তাহলে যাকে বেশি দিয়েছে সেই টাকাটা কত, সেই টাকাটা হচ্ছে যাকে কম দিয়েছে তার 1 বছরের সুদ আসল। আচ্ছা
এবার দেখি 4% সুদের হার, তাহলে 4% মানে আমি কি লিখতে পারি 4/100, কাটাকুটি করলে কত হয় 1/25, মানে 25 যদি আসল হয় তাহলে সুদ কত, সুদ হচ্ছে 1, তার মানে সুদ আসল কত, সুদ আসল হবে হচ্ছে 25 যোগ 1 মানে 26, আর আসল হচ্ছে 25। তাহলে দেখো এখানে কার টাকাটা কম বছর খাটছে, নিতিনের টাকা। তার মানে নিতিন যদি 26 টাকা পায় অন্যজনকে, প্রবীণ প্রবীণ তাহলে পাবে 25 টাকা, মানে নিতিনকে যদি 26 টাকা দেয় প্রবীণকে দেবে 25 টাকা। তাহলে নিতিন নিতিন আর প্রবীণের অনুপাত কত হবে, নিতিন ইস্টু প্রবীণের টাকার অনুপাত হবে 26:25। কত টাকা দিয়েছে, 1632 টাকা মোট। তাহলে নিতিনকে কত টাকা দিয়েছে, নিতিনের ভাগে যত আছে সেটা, তাহলে নিতিনকে দিয়েছে সমান সমান নিতিনের ভাগে যত মানে 26 ডিভাইডেড বাই এই দুটো যোগফল 26 আর 25 যোগ করলে কত হয় 51 ইন্টু কত টাকা 1632 ইন্টু 1632। আচ্ছা 51 দিয়ে যদি 1632 কে কাটি তাহলে 51 কে দেখো প্রথমে 3 বার দিলে হয় 153, মানে পড়ে থাকবে 102, 102 মানে 51 কে 2 দিয়ে গুণ করলে হয় 102 মানে 32। আচ্ছা 26 গুণ 32, আচ্ছা 32 গুণ 26 আমি করে দেখি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 4 একে 19 গুণ 2 দুগুণে 4, 3 দুগুণে 6 মানে 2, 4 আর 13, 3 হাতে 1, 4 একে 17 8 মানে 832 টাকা। তাহলে বীর নিতিনকে কত টাকা দিয়েছে 832 টাকা, মানে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, 450 মিটার ও 350 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 80 কিমি পার ঘন্টা ও 110 কিমি পার ঘন্টা বেগে একই দিকে যাচ্ছে। পেছন থেকে এসে দ্রুততম ট্রেনটি কত মিনিটে ধীরগতির ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। তাহলে দেখো একই দিকে গেলে কি হয়, একই দিকে গেলে ট্রেন দুটির নেট গতিবেগ কি হয়ে যায়, বেশিটার গতিবেগ মাইনাস কমটার গতিবেগ, আর বিপরীত দিকে গেলে নেট গতিবেগটা যোগ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে নেট গতিবেগ কত হবে, বেশি গতিবেগটা মানে 110 মাইনাস 80 করলে কত হয়, 110 মাইনাস 80 করলে হয় 30 কিমি পার ঘন্টা। আচ্ছা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড মানে 5/18, আগের অঙ্কটাতেই বললাম কেন হচ্ছে, ইন্টু 5/18 এত মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড, কারণ দেখো এই ট্রেন দুটো দৈর্ঘ্য সব মিটার মিটার রয়েছে, তো তাই মিটার পার সেকেন্ডেই নিতে হবে। আচ্ছা কাটাকুটি করে 6 দিয়ে কাটলে হয় 318 আর 5 6 30, মানে কত বেরোলো 25/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা তার মানে 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করছে, একে পরস্পরকে দূরত্ব অতিক্রম করছে হচ্ছে 25/3 মিটার অতিক্রম করছে। আচ্ছা তারা পরস্পরকে অতিক্রম করবে মানে কি, মানে হচ্ছে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি। কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে, অতিক্রম করবে হচ্ছে ট্রেন দুটোর দৈর্ঘ্য সমষ্টি, মানে কত 450 যোগ 350 মানে কত হয় 800। তার মানে দেখো তারা 25/3 মিটার পরস্পরকে অতিক্রম করে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার পরস্পরকে অতিক্রম করবে কত, উল্টে যাবে 1/25/3 মানে হয়ে যাবে 3/25 সেকেন্ডে। আর 800 মিটার পরস্পরকে দূরত্ব অতিক্রম করবে কত সেকেন্ডে, 3 গুণ 800 গুণ হয়ে যাবে ডিভাইডেড বাই 25 করি। আচ্ছা 25 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত হয় 3 25 75, তারপরে 50 মানে 2, মানে কত হয় 96 সেকেন্ডে। আচ্ছা আমাকে বলেছিল কত মিনিটে, তাহলে সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে কি করতে হয় 60 দিয়ে গুণ করতে হয়, মানে 96/60 এত মিনিটে। আচ্ছা আমি যদি 10 দিয়ে 6 দিয়ে কাটাকুটি করি তাহলে হয় 10 আর উপরে হয় 16, তাহলে 16/10 মানে আমি লিখতে পারি কি 1.6 মিনিটে। তাহলে কত দ্রুততম ট্রেনটি কত মিনিটে ধীরগতির ট্রেনটিকে অতিক্রম করবে 1.6 মিনিটে। তারপরেরটা কি বলছে দেখো, একটি গাড়ি প্রথম 1 ঘন্টা 60 কিমি পার ঘন্টা গতিবেগে, পরের 2 ঘন্টা 70 কিমি পার ঘন্টা গতিবেগে এবং পরের 5 ঘন্টা 50 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। সমগ্র যাত্রাপথে গাড়িটির গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা। তাহলে দেখো প্রথম ঘন্টায় যাচ্ছে কত 60 কিমি, প্রথম ঘন্টায় যাচ্ছে, তার পরের 2 ঘন্টায় গতিবেগ কত 70 কিমি পার ঘন্টা। তাহলে পরের 2 ঘন্টায় কত যাচ্ছে 70 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যদি 70 কিমি যায় পরের 2 ঘন্টায় কত হবে 70 গুণ 2 মানে 140 কিমি, এটা কিমি, হ্যাঁ এটা কিমি। আর পরের 5 ঘন্টা মানে লাস্টের 5 ঘন্টায় কত কিমি বেগে যাচ্ছে 50 কিমি পার ঘন্টা বেগে, তাহলে লাস্টের 5 ঘন্টায় কত যাবে 50 গুণ 5 মানে 250 কিমি। তাহলে মোট সময় কত হলো, মোট সময় হলো 1 আর 2 3 আর 5 8, 8 ঘন্টা। 8 ঘন্টায় কতটা যাচ্ছে 60 আর 140 যোগ করলে 200, 200 আর 250 যোগ করলে 550 450 কিমি। তাহলে তার গড় গতিবেগ কত, মানে 8 ঘন্টায় 450 যাচ্ছে, 1 ঘন্টায় কতটা যাবে 450 ডিভাইডেড বাই 8 এত কিমি। আচ্ছা 2 দিয়ে কাটাকুটি করলে হয় 4, এখানে হয় 225, তাহলে 225 দিয়ে ভাগ 225 কে ভাগ করি 4 দিয়ে, 5 বার যাবে 20, তারপরে থাকে 25, 6 বার দিলে হয় 24, 1 পয়েন্টের জন্য 0, 2 বার দিলে হয় 8, 2 0 মানে 5, মানে 56.25 কিমি পার ঘন্টা, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, একজন দোকানদার 540 টাকা দিয়ে একটি দ্রব্য কিনেছে, সেটি কত টাকা দিয়ে বিক্রি করলে তার 10% লাভ হবে। আচ্ছা ক্রয় মূল্যের উপর 10% লাভ মানে বিক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের থেকে 110, ক্রয় মূল্যের থেকে আরো 10% বেশি, মানে ক্রয় মূল্য 540 ইন্টু 10% লাভ মানে 110% হবে।
মানে 110 ডিভাইডেড বাই 100 এত টাকা। এটা একবারে বিক্রয় মূল্য করে ফেললাম, আর লাভ বের করলাম না। বা এরকম করেও করতে পারো, 540 টাকা কিনেছে, 10% লাভ হয়েছে, মানে 540 এর 10% মানে কত, 54 টাকা হয়। তাহলে 54 টাকা লাভ হয়েছে, 540 টাকা কিনে 54 টাকা লাভ হয়েছে, বিক্রয় মূল্য কত, এই দুটো যোগফল মানে হবে কত, 594। অথবা এইভাবেও করতে পারো, এটা কেটে দিলাম, এটা কেটে গেলাম, 54 গুণ 11 করলে হবে 594। এভাবেও করতে পারো, যেভাবে খুশি করতে পারো, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 26 জন ছাত্রের বয়সের গড় 43 বছর। যদি তাদের শিক্ষকের বয়স যুক্ত করা হয় তাহলে তাদের সকলের বয়সের গড় 44 বছর হয়। তাহলে শিক্ষকের বয়স কত বছর? তাহলে দেখো, তাহলে প্রত্যেকের বয়সের গড় ছিল 43 বছর, তাহলে 27 জনের বয়সের গড় হয়ে গেল 44 বছর। তাহলে 27 জনের বয়সের গড় কত বছর করে বাড়লো, 1 বছর করে বাড়লো। তার মানে শিক্ষকের বয়স কত হবে, ওই ছাত্রদের যা বয়সের গড় তার থেকে আরো কত বছর বেশি, 27 বছর বেশি। তাহলে শিক্ষকের বয়স কত হবে, ছাত্রদের বয়সের গড় ছিল কত, 43, তাহলে শিক্ষকের বয়স আরো 27 বছর বেশি হবে, মানে কত হবে, 43 যোগ 27। তাহলে শিক্ষকের বয়স কত, 43 আর 27 যোগ করলে হবে 70 বছর, মানে অপশন বি হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি জেলার জনসংখ্যা 3,72,000, তাদের মধ্যে 1,68,000 জন পুরুষ, মোট জনসংখ্যার 20% শিক্ষিত। যদি পুরুষদের মধ্যে 20% পুরুষ শিক্ষিত হয় তাহলে মহিলাদের মধ্যে কত শতাংশ শিক্ষিত। দেখো অঙ্কটায় কি বলেছে, পুরুষদের মোট জনসংখ্যার 20% শিক্ষিত, আবার পুরুষদের মধ্যেও 20% শিক্ষিত। তাহলে মোট জনসংখ্যা যত পার্সেন্ট শিক্ষিত, আবার পুরুষদের মধ্যেও যেহেতু তত পার্সেন্টই শিক্ষিত, তাহলে মহিলাদের মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত হবে, মহিলাদের মধ্যেও ঠিক সেই 20%ই শিক্ষিত হবে। যেহেতু মোট জনসংখ্যার যত শতাংশ শিক্ষিত, পুরুষদের মধ্যেও তত শতাংশ শিক্ষিত, তার মানে মহিলাদের মধ্যেও ঠিক সেম পার্সেন্টেজই হবে, মানে 20%ই হবে। অপশন এ হবে। তো এটার কিছু করারই দরকার নেই, এটা মুখে মুখে হয়ে যাবে। তারপর আচ্ছা, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, সরল অঙ্কে কি আগে ব্র্যাকেটের কাজ করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ কোথায় আছে, এখানে আছে। 90 ভাগ 5 করলে কত হয়, 18 হয়। আচ্ছা গুণ, আচ্ছা এটাও আমি করে ফেলি, তাহলে গুণ ব্র্যাকেটের পরে কি ছিল, 78 ভাগ 6 করলে কত হয়, 13, যোগ 12 বাই 1 করলে হয় 12, ইন্টু 8 - 7 করলে হয় 1। আচ্ছা তাহলে কত হচ্ছে, 18 গুণ 13 আর 12 যোগ করলে হয় কত, 25। তাহলে 25 আর 18 যোগ গুণ করলে কত হয়, 250, আর 200 মানে 450, অপশন বি হবে। তারপরেরটা, এটাও একটা সরল অঙ্ক দিয়েছে, তাহলে এটাও করে ফেলি। তাহলে আগে এইটার কাজ করি, 25 গুণ 13 করলে কত হয়, 250 আর 75 মানে 325। তারপরে গুণ, এখানে কি রয়েছে, 2 ভাগ 2 মানে 2/2 ইন্টু 16 - 3 করলে 3/3। তাহলে এটা কত, এটা 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, মানে 1, মানে 325 গুণ 1 করলে 325ই হবে, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন কর্মচারীর বেতন 23% বৃদ্ধি পেয়েছে, তার পূর্বের বেতনে ফিরে আসতে হলে তার নতুন বেতন কত শতাংশ কমাতে হবে। আচ্ছা আমি ধরলাম আগে তার বেতন ছিল 100 টাকা, তাহলে 30% বৃদ্ধি পেলো, মানে এখন কত হলো, 100 তে 30 বেড়েছে, মানে এখন হয়ে গেল 130। তাহলে কি বলেছে, পূর্বের বেতনে ফেরত আসতে হবে, মানে আবার 100 তে আসতে হবে, তাহলে কতটা কমাতে হবে, এখন রয়েছে 130, তাকে আসতে হবে 100, তাহলে কতটা কমাতে হবে, 30 কমাতে হবে, কতর মধ্যে, 130 এর মধ্যে, কারণ এখন তো 130 আছে। তাহলে কত শতাংশ কমাতে হবে, যতটা কমাতে হবে 30 ডিভাইডেড বাই কতর মধ্যে, 130 এর মধ্যে, কত পার্সেন্ট মানে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা এই শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে দেখো, উপরে হয় 300 ডিভাইডেড বাই 13, এটাকে ভাগ করি। তাহলে প্রথমে 2 বার যায়, 2 বার দিলে হয় 26, তারপরে 4 শূন্য মানে 3 বার দিলে হয় 39, মানে 23 পয়েন্ট সামথিং আসবে। আচ্ছা 23, এই পয়েন্টের জন্য শূন্য নিলাম, তারপরে আবার শূন্য নিয়ে শূন্য নিতে হবে, তারপরে 7 9 এরকম টাইপের কিছু, মানে 23.08 দেখো এইটা আসছে, 23.08 লিখে দিই, মানে অপশন বি হবে। 23 তো আর একটাও নেই, এটাই হবে। তারপর কি বলছে দেখো, রাকেশ ও শিবম বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5400 টাকা ও 10,200 টাকা ব্যাংকে জমা রাখে। যদি 4 বছর পর শিবম রাকেশের থেকে 480 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ। তাহলে দেখো, রাকেশ জমা রাখছে 5,400 টাকা, শিবম জমা রাখছে 10,200 টাকা। 4 বছর পর কে বেশি সুদ রাখছে, যে বেশি টাকা রেখেছে সে বেশি সুদ পাচ্ছে, কে, শিবম। কত টাকা বেশি পাচ্ছে, 480 টাকা। কেন 480 টাকা বেশি সুদ পাচ্ছে, কারণ দেখো শিবম কি করেছে, রাকেশের থেকে আরো কত টাকা বেশি রেখেছে, রাকেশ রেখেছে 5,400, শিবম রেখেছে 10,200, তাহলে কত টাকা বেশি রেখেছে, 10,200 মাইনাস 5,400, বিয়োগ করলে কত হয়, 0,0,8, 5 আর 6 4, মানে 4800 টাকা বেশি রেখেছে। এই যে 480 টাকাটা বেশি সুদ পাচ্ছে, এটা কার জন্য, এটাই এই 4,800 টাকাটা। তাহলে 4,800 টাকাটা 4 বছরের সুদটা হচ্ছে 480, তাহলে সুদের হার কত, আমি ধরছি সুদের হার হচ্ছে 8%। তাহলে ফর্মুলা কি, পিটিআর বাই 100 সুদ সমান সমান কি, পিটিআর বাই 100, যেখানে পিটা কি, এখানে হচ্ছে এই 4,800টা হয়ে যাবে পি। তাহলে 4,800 ইন্টু টি মানে কত, 4 বছর, ইন্টু আর, আর এর মান আরই, ডিভাইডেড বাই 100 সমান সমান কত, 480 সুদটা। আচ্ছা
এই একটা শূন্য কাটলাম, এই 480 দেখো কেটে যাচ্ছে, আর 8 সমান সমান কি হবে 10/4। আচ্ছা এটা কাটাকুটি করলে হয় কত 5/2, মানে 5/2 করলে কত সমান সমান 2.5। তাহলে সুদের হার কত পার্সেন্ট 2.5%, অপশন এ হবে। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, বোরনের কাছে 1230 টাকা আছে। দেখো এই অঙ্কটা একটু আগেই করালাম আমি, তো সেম অঙ্ক কিন্তু একই শিফটে দুটো করে এসছে। তাহলে বরুণের কাছে 1230 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে আশিস ও অরুণের মধ্যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখা যে আশিস ও অরুণ যথাক্রমে 11 ও 12 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পায়। তাহলে দেখো আশিসের টাকাটা কম বছর খাটছে আর অরুণের টাকাটা 1 বছর বেশি খাটছে। তার মানে কি, তার মানে যার টাকাটা বেশি বছর খাটছে তার মানে তার টাকার পরিমাণটা কম, তার মানে তার টাকার মানে অরুণের টাকার 1 বছরের সমূল চক্রবৃদ্ধিটাই হবে আশিসের টাকার মূলধনের সাথে সমান। এটাই এখানে বলতে চেয়েছে। তাহলে 5% সুদের হার বলছে, তাহলে 5% মানে আমি কি লিখতে পারি, 5% মানে সমান সমান হচ্ছে 5/100। কাটাকুটি করলে কত হয় 1/20, মানে 1 টাকা সুদ হবে কত যখন আসল হচ্ছে 20 টাকা। তার মানে সুদ আসল কত, সুদ আসল হবে কত, সুদ যদি 1 টাকা হয় আর আসল 20 হয়, সুদ আসল হবে 21। তাহলে সুদ আসল 21 টাকা আর আসল হচ্ছে কত 20 টাকা। তার মানে তাদের টাকার অনুপাত কি হবে, আশিস আর অরুণের, আশিসেরটা হবে সুদ আসলটা আর অরুণেরটা হবে আসলটা। তাহলে আশিস ইস্টু অরুণের টাকার অনুপাত কি হবে, আশিসের থাকবে তাহলে সুদ আসলটা মানে 21টা আর অরুণের থাকবে হচ্ছে 20টা। তাহলে আশিস আর অরুণের টাকার অনুপাত কি হবে 21:20। মোট টাকা কত ভাগ করেছে, এই যে 1230 টাকা। তাহলে কে কত টাকা পাবে বলেছে, বরুণ অরুণকে কত টাকা দেবে, অরুণ মানে অরুণের ভাগে কত 20, তাহলে 20 ডিভাইডেড বাই টোটাল 21 20 যোগ করলে কত 41, ইন্টু কত টাকা ভাগ করেছে 1230, মানে ইন্টু 1230 এত টাকা। আচ্ছা কাটাকুটি করে 41 কে দেখো 3 দিয়ে গুণ করলে 123 হয়, তার মানে 30, তার মানে 30 30 দুগুণে 60 শূন্য 600 টাকা। মানে বরুণ অরুণকে কত টাকা দিয়েছিল, 600 টাকা দিয়েছিল। আচ্ছা তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।